আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে। তো আলোর প্রতিফলনে আমাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আলোর প্রকৃতি, অর্থাৎ আলোর সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য। প্রকৃতি বলতে আমরা আলোর বৈশিষ্ট্যটাকে বুঝতেছি। তো আমরা আলোর আসলে কি কি বৈশিষ্ট্য বলতে পারি, যদি একটু লিখে নেই যে এটা আমাদের সর্বপ্রথম পয়েন্ট, আলোর প্রকৃতি। অর্থাৎ আলো সম্পর্কে আমরা কি বলতে পারি, প্রথম কথা যে বলতে পারি সেটা হচ্ছে আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেটা দিয়ে আমরা দেখতে পাই সাধারণত। তারপরে আমরা বলতে পারি যে আলো সবসময় কিভাবে চলে, সরল পথে চলে। তারপর আরও মানে আমরা 2 থেকে 3টা দিব বৈশিষ্ট্য লিখব। এটা সাধারণত বড় গ নম্বর প্রশ্ন তো থাকবে না, ক অথবা খতে, মানে 2 নম্বরের জন্য সর্বোচ্চ। তো আমরা এখানে সর্বোচ্চ 2 থেকে 3টা পয়েন্ট মানে বৈশিষ্ট্য লিখব। তো এরপরে আমরা 2টা বৈশিষ্ট্য কিন্তু আমরা বলেছি। তো আমরা আরও 2টা বৈশিষ্ট্য কি বলতে পারি যে শূন্য মাধ্যমে আলোর বেগ, মানে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন হয়। তার ভিতরে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 শূন্য মাধ্যমে আলোর বেগটা কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আর এই বেগটা কিন্তু অনেক বিশাল একটা সংখ্যা, মুখে বলাও যাবে না যে এই সংখ্যাটা আসলে কত বড় সংখ্যা। এটা কিন্তু এই কারণে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। আর পৃথিবীতে সবচাইতে সব কিছুর চেয়ে আলোর বেগটাই হচ্ছে বেশি। এখানে মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত মিটার যায় পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে। তো এটা আলোর একটা বৈশিষ্ট্য। আমরা আরও বৈশিষ্ট্য জানি যে আলোর প্রতিফলন প্রতিসরণ ঘটে। যেমন আমরা ক্লাস 8-এ পড়ে আসছি, আলোর প্রতিসরণ সম্পর্কে পড়ে আসছি। আমরা ক্লাস 10-এ আইসা 9-10 আইসা আমরা সাধারণত আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটাই পড়তেছি। এর পরবর্তীতে যাই আমরা আলোর সমবর্তন, অপবর্তন, ব্যতিচার এগুলো পড়ব। তার মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু আলোর বৈশিষ্ট্য। আলোর প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, এগুলো সবগুলোই ঘটে। কথা কি বোঝাতে পারছি? তাহলে এরকম আমরা যে কোনো 3টা পয়েন্ট লিখব। এরপর আমরা জানবো যে আলোর প্রতিফলনটা কি। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে বাধা পায়, তখন কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। তো এই ঘটনাটাকে আলোর প্রতিফলন ঘটে। অর্থাৎ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি যে 2টা মাধ্যম, একটা এটা হচ্ছে যদি পানি মাধ্যম হয়, ওয়াটার, পানি, আর এটা হচ্ছে বায়ু। আলোক রশ্মি কীভাবে প্রবেশ করবে, যে তির্যকভাবে আসবে। এখানে এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম, আর এটা হচ্ছে 2টা মাধ্যমকে যে পৃথক করে রাখছে যে তলটা, এটাকে বলা হয় বিভেদ তল। অর্থাৎ 2টা মাধ্যমকে যে তলটা পৃথক করে রাখে সেই তলটা হচ্ছে বিভেদ তল। যেমন আমরা এটা বলতে পারি যে সাধারণত পানির উপরে যে পৃষ্ঠটা, পানির উপরের পৃষ্ঠটা, এটাকেই কিন্তু আমরা বিভেদ তল বলতে পারি। আর এখানেই কিন্তু আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আর কি। তো এটা তাহলে এটার নাম কি আমাদের বিভেদ তল, বিভেদ তল। তো এইভাবে অর্থাৎ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কিভাবে প্রবেশ করে, তির্যকভাবে, মানে সোজাসুজি না, লম্বাভাবে হবে না, যে কোনোভাবে বেঁকে, অর্থাৎ তির্যকভাবে প্রবেশ করবে। এবং আমরা সংজ্ঞাটা একেবারে যদি এইভাবে বলি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন 2 মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। অর্থাৎ আলো যেরকম তির্যকভাবে প্রবেশ করছে আবার এইভাবে ফিরে আসছে। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। তো আলোর প্রতিফলনের জানতে গিয়ে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিটা এখানে বিভেদ তলে আপতিত হয়েছে, এটার একটা নাম আছে। এটার নাম হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যদি এই বিষয়গুলো আমরা হয়তো কিছুটা 8ম শ্রেণীতেই পড়ে আসছি। অর্থাৎ যে আলোক রশ্মি মানে আপতিত হয়, আমরা সেটাকেই বলবো আপতিত রশ্মি। আর আপতনের পর যে রশ্মিটা প্রতিফলিত হয়, তাহলে এই রশ্মিটার নাম কি হবে, প্রতিফলিত রশ্মি। তো
এটা প্রতিফলিত রশ্মি। এই যে বিভেদ তলের যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় সেটাকে বলা হয় আমাদের আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে যদি অবিলম্ব আঁকা হয়, একটা লম্ব আঁকা হয়, তখন এই লম্বটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা, সরি বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তাহলে এখানে আমরা কয়টা বিষয় জানলাম? বিভেদ তল, আপাতন বিন্দু, আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, 5টা বিষয়। আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। এই যে অবিলম্বের সাথে এই আপতিত রশ্মি একটা কোণ উৎপন্ন করছে, অবিলম্বের সাথে আপতিত রশ্মি একটি কোণ উৎপন্ন করছে। এই কোণের নাম কি? আমরা এটা ক্লাসে এটা কিন্তু পড়ে আসছি। এটা হচ্ছে আমাদের আপাতন কোণ। আমরা সাধারণত প্রতিফলন কোণ পড়ি নাই, আমরা প্রতিসরণ কোণ পড়ছি, তাই না? এটা কিন্তু এখানে আমরা পড়ব। এই যে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে তাহলে আমাদের কি নাম? আপাতন কোণ। আর অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে, এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, তো এরপর আমরা জানবো যে আলোর প্রতিফলন আসলে কয় প্রকার। আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, বা আমরা এটাকে বলতে পারি সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন কি? এখানে সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালেই প্রতিফলিত হয়, অর্থাৎ একটা তল আমরা দেখলাম এইরকম, সেই তলে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মিগুলো কীভাবে আসতেছে? সমান্তরালভাবে আসতেছে। তো সমান্তরাল এসে এইভাবে প্রতিফলিত হচ্ছে। এরপর এটা এইভাবে যাবে, এটাও, অর্থাৎ এক গুচ্ছ, এটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন। আমরা সংজ্ঞাটা কীভাবে বলতে পারি যে আলোর নিয়মিত প্রতিফলন এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে যদি সমান্তরালে প্রতিফলিত হয়, আপতিত হওয়ার পর আপতিত হয়েছে কিভাবে? সমান্তরালে আপতিত হয়েছে, এবং সেটা প্রতিফলিত হচ্ছে কিভাবে? সেটাও সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। তো এরকম যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হয় এবং অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। তো এখানে অভিসারী অপসারী কথাটা বোঝা গেল না। এটা আমরা যে তলটা কল্পনা করছি, এই তলটা হচ্ছে আমাদের সমতল। আমরা সাধারণত আমরা যে আয়না দেখি, মুখ দেখার জন্য যে আয়নাটা ব্যবহার করি, এটা হচ্ছে সমতল। আমরা হয়তো একটু পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মিগুলো এরকম সমান্তরালে আসলেও সমান্তরালে প্রতিফলিত হবে না। তখন তারা কি হবে? অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে। অভিসারী রশ্মিগুচ্ছ কি? অভিসারী রশ্মিগুচ্ছ হচ্ছে এরকম যে প্রতিফলনের পর যে এরকম প্রতিফলিত হয়ে দেখো প্রত্যেকটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে। মানে অভিসারী কথার অর্থ হচ্ছে কোনো একটা বিন্দুতে মিলিত হওয়া, আলোক রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হওয়া। আর অপসারী কথাটা ঠিক তার অপোজিট, মনে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়তেছে এরকম আলোক রশ্মিগুলা, কোনো একটা বিন্দু থেকে এরকম ছড়িয়ে পড়তেছে। এটা হচ্ছে, এটা আমি মিলিত হচ্ছে দেখাচ্ছি। ছড়িয়ে পড়তেছে বলতে আমরা বুঝবো কীরকম, এইরকম যাচ্ছে, মানে কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়তেছে আলোক রশ্মিগুলা। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। তো আমরা যদি এই আলোর নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা ভালো করে বুঝি, তাহলে অনিয়মিত প্রতিফলন যেটা বা ব্যপ্ত প্রতিফলন যেটা, সেটা শুধু না করে দিব। কীরকম? যেমন এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি,
কোনো মসৃণ তলে, কোনো তলে, মসৃণ বলবো না আমরা, কোনো তলে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হয়। অনিয়মিতের ক্ষেত্রে কি বলবো? সমান্তরালে প্রতিফলিত হয় না এখানে। এবং আলোক রশ্মিগুলো অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এটার ক্ষেত্রে আলোক রশ্মিগুলো অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, কিন্তু অনিয়মিত ক্ষেত্রে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় না। তাকে বলা হয় আলোর অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন। তো এটা ছিল আমাদের আলোর প্রতিফলনের প্রকারভেদ। তো দুই প্রকার, নিয়মিত এবং অনিয়মিত, আমরা সেটা জানলাম। এরপর আমাদের প্রতিফলনের সূত্র জানতে হবে। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে এখানে। দুইটা সূত্র কি কি? আমরা এই যে খেয়াল করো, এটা হচ্ছে বিভেদ তল, এখানে আপতন বিন্দু, আপত্তির রশ্মিটা এই বিভেদ তলে আসছে, অবিলম্বটাও বিভেদ তলে আছে, প্রতিফলিত রশ্মিটাও বিভেদ তলে। তার মানে আমরা এইভাবে বলতে পারবো যে আপত্ত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। কোথায় থাকে? একই সমতলে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে 1 নম্বর সূত্র যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত 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 রশ্মি, কলম, আপত্ত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তারপর আমরা লিখতে পারি আপতন বিন্দু, আপতন বিন্দু, আপতন বিন্দু, এরপর লিখতে পারি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, বা শুধু অবিলম্ব লিখলাম, অবিলম্ব। অবিলম্ব কোথায় থাকে? একই সমতলে থাকে। এটা একটা সূত্র, অবিলম্ব একই সমতলে, একই সমতলে অবস্থান করে। এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে সর্বদাই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ, পতন কোণ এবং প্রতিফলন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই কি হয়? প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, সর্বদা সমান হয়। যেমন আমরা এখানে আপতন কোণ দেখেছি। আপতন কোণকে সাধারণত কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। আপতন কোণকে সাধারণত আই দ্বারা প্রকাশ করে। প্রতিফলন কোণকে সাধারণত আর দ্বারা প্রকাশ করে। তার মানে এটারে আমরা বলতে পারি যে অর্থাৎ কি বলতে পারি রুমা? আপতন কোণ হচ্ছে আই আর প্রতিফলন কোণ হচ্ছে আর। সর্বদা আই এবং আর সবসময় সমান থাকে, অর্থাৎ আপতন কোণ আই ইকুয়াল প্রতিফলন কোণ আর সবসময়। এরপর দর্পণ নিয়ে কথা বলবো। দর্পণ নিয়ে কথা বলবো। তো দর্পণটা কি? দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এখানে কিন্তু অমসৃণ তল হবে না, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণকে আমরা একেবারে সহজ কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে আয়না নামে যাকে চিনি আমরা, মিরর। অর্থাৎ আমরা সাধারণত মুখ দেখার জন্য যেটা সচরাচর ব্যবহার করি, শুধু সচরাচর মুখ দেখার জন্যই ব্যবহার করা হয় এটা না, আয়নার কিন্তু বহুত ব্যবহার আছে। তো এই দর্পণ কাকে বলে আমরা বলেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তো দর্পণ মূলত 2 প্রকার। দর্পণ 2 প্রকার, অর্থাৎ দর্পণটা 2 ধরনের হয়। এটা কেমন? একটা হচ্ছে সমতল দর্পণ,
এবং আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় গোলীয় দর্পণ। তাহলে সমতল দর্পণ কি, গোলীয় দর্পণ কি? সমতল দর্পণ হচ্ছে যে দর্পণের পৃষ্ঠ সমতল থাকে সেটা হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণের পৃষ্ঠ গোলাকার থাকে। তোমরা বলবা যে এরকম দর্পণ হয় কিনা, হ্যাঁ তোমরাও দেখছো অনেক সময়। তোমরা যেমন এই যে বিভিন্ন যানবাহন, বাস গাড়ির সাইডের যে মানে ড্রাইভারের পাশের যে আয়নাটা থাকে ওইটা কিন্তু গোলীয় দর্পণ। তোমরা একটু যদি কখনো খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবে। এটা আবার সিএনজিতে থাকে, বিভিন্ন গাড়িতে থাকে। মোটর সাইকেলের যে দর্পণটা থাকে এটা কিন্তু সাধারণত সমতল দর্পণ থাকে। মোটর সাইকেলের যে লুকিং গ্লাসটা থাকে এটা কিন্তু সমতল, কিন্তু সাধারণত সিএনজি এবং বড় ধরনের যে গাড়িগুলা এখানে সাইডে যে লুকিং গ্লাসটা থাকে এটা গোলীয় দর্পণ থাকে। ঠিক আছে? তো আমরা সমতল দর্পণ আর গোলীয় দর্পণের সংজ্ঞাটা কীভাবে বলতে পারি? যে দর্পণের পৃষ্ঠ সমতল সেটা সমতল দর্পণ, আর যে দর্পণের পৃষ্ঠ গোলীয় সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা বলছে যে কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, একটা গোলকের অংশ বিশেষ হয়, অর্থাৎ একটা গোলক থেকে যদি একটা অংশ কেটে নেওয়া হয় তবে সেই দর্পণটা হচ্ছে গোলীয় দর্পণ। কথা কি বোঝাতে পারছি? এখানে গোলীয় দর্পণ বলতে তোমরা ফুটবল দেখো না, মানে একটা গোলক কীরকম, যদি একটা ফুটবল তোমার হিসেবে কাজ করে, পুরাটাই যদি দর্পণ হিসেবে কাজ করে, সেইটা থেকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নেওয়া হয়, তাহলে এটা কিন্তু আমাদের গোলীয় দর্পণ হবে। কিন্তু আমি আসলে সংজ্ঞাটা এইভাবে বলি যে সহজভাবে যে দর্পণের পৃষ্ঠ গোলীয় সেটা হচ্ছে গোলীয় দর্পণ। কথা কি বোঝাতে পারছি? আর যে দর্পণের পৃষ্ঠ সমতল সেটা হচ্ছে সমতল দর্পণ। আমরা এরপর গোলীয় দর্পণ নিয়ে কথা বলবো। গোলীয় দর্পণটা হচ্ছে আবার দুই প্রকার। গোলীয় দর্পণটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উত্তল দর্পণ, এবং অপরটি হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ এবং অপরটি হচ্ছে অবতল দর্পণ। তো উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি? তো উত্তল দর্পণও গোলীয় দর্পণ, অবতল দর্পণও গোলীয় দর্পণ। খেয়াল করো, সাধারণত তোমরা চিত্রের মধ্যে দেখবা যে এরকম দর্পণ দিয়ে এরকম কাটা কাটা দেওয়া আছে। এটার মানে আসলে আমরা কি বুঝি? এরকম দেখবা যে কোনো দর্পণের উপরের যে পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠে কাটা কাটা দেওয়া আছে। আবার কোনো কোনো দর্পণের যে ভিতরের যে পৃষ্ঠটা আছে, এই ভিতরের পৃষ্ঠটা এরকম কাটা কাটা দেওয়া আছে। এরকম ভিতরের পৃষ্ঠটা কাটা কাটা দেওয়া আছে। তো আমরা এটা দ্বারা আসলে কি বুঝতেছি? সাধারণত একটা প্রতিফলক কিভাবে তৈরি করা হয়? কোনো দর্পণের পিছনে ধাতুর প্রলেপ দেওয়া হয়। আমরা যে আয়নায় মুখটা দেখি, তোমরা অপোজিট সাইডটা দেখবা যে কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়া আছে। তো এই যে ধাতুর প্রলেপ দেওয়া, এটাকে বলা হয় তোমার পাড়া লাগানো। এটাকে বলা হয় পাড়া লাগানো। এই যে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এক পৃষ্ঠে পাড়া লাগানো আছে, তাহলে এই পৃষ্ঠটা তোমার দর্পণ হিসেবে কাজ করতেছে। এইখানে এই পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করতেছে, এটা দর্পণ। তাহলে এই পৃষ্ঠটা কিভাবে আছে? পাড়া লাগানো। এটা হচ্ছে পাড়া লাগানো। এই পৃষ্ঠটা এইভাবে আছে, আমরা কাটা কাটা এই খাস কাটা এটা দেখতে বুঝতেছি এই পৃষ্ঠটা পাড়া লাগানো। এখন এই যে ভিতরের যে পৃষ্ঠ, এই ভিতরের পৃষ্ঠটাকে বলা হয় অবতল পৃষ্ঠ, আর উপরের যে পৃষ্ঠ সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। ভিতরের পৃষ্ঠটা অবতল পৃষ্ঠ, আর বাইরের যে পৃষ্ঠটা সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। ভিতরেটা অবতল, সরি, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। অবতল, ভিতরেরটা হচ্ছে অবতল পৃষ্ঠ আর বাইরেরটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। অবতল পৃষ্ঠ আমরা যেন সহজে বুঝতে পারি। তার মানে যদি ভিতরেরটা দর্পণ হিসেবে কাজ করে, তাহলে সেটা কি দর্পণ হবে? অবতল দর্পণ। আর যদি বাহিরেরটা দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেইটা উত্তল দর্পণ। কথা কি বোঝাতে পারছি? তাহলে এই যে এইখানে যে দর্পণটা, এই দর্পণটা উত্তল দর্পণ হবে না অবতল দর্পণ হবে? পারবেশ?
এই দর্পণটা উত্তল দর্পণ হবে না অবতল দর্পণ হবে? গুড, এটা উত্তল দর্পণ হবে। কেন উত্তল দর্পণ? ভিতরে পৃষ্ঠে পাড়া লাগানো, অবতল পৃষ্ঠে পাড়া লাগানো, আর উত্তল পৃষ্ঠ কি হিসেবে কাজ করতেছে? দর্পণ হিসেবে কাজ করতেছে। আর এটা তাহলে অবতল দর্পণ, কারণ এটার উত্তল পৃষ্ঠ পাড়া লাগানো, ভিতরে পৃষ্ঠ দর্পণ হিসেবে কাজ করতেছে। তো আমরা এরপর দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা জানবো। এখানে আমরা কী কী সংজ্ঞা আমাদের জানতে হবে? আমাদের এখানে জানতে হবে যে দর্পণের মেরু জানতে হবে, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস আমাদের জানতে হবে, প্রধান অক্ষ আমাদের জানতে হবে, ফোকাস দূরত্ব, আমাদের এখানে জানতে হবে ফোকাস দূরত্ব। আর আমাদের জানতে হবে মেরু, দর্পণের মেরু লিখছি, বক্রতার কেন্দ্র, গৌণ অক্ষ দেখা যায় না? আচ্ছা, আমরা গৌণ অক্ষটাকে তাহলে উপরে লিখি। গৌণ অক্ষ। এরপর আমাদের আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা এখানে দর্পণ সংক্রান্ত এই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। তো আমরা যদি একটু চিত্র দেখে ভালোভাবে বুঝতে পারি তাহলে এটা খুব কঠিন হবে না। যেমন এখানে প্রথম বিষয়টা যদি আসি আমরা, যে দর্পণের মেরু, আমরা যে দর্পণটা ব্যবহার করব সেই দর্পণের একেবারে মধ্যবিন্দু যেটা থাকবে, ধরো যে এটা একটা দর্পণ, একেবারে সহজ কথায় যদি বলি যে দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হয়, আর একে পি দ্বারা প্রকাশ করা হয়। দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হয় দর্পণের মেরু। তো দর্পণের মেরু গেল। এরপর আমাদের জানতে হবে বক্রতার কেন্দ্রটা কি? এই যে দর্পণটা একটা গোলকের অংশ বিশেষ, তাই না? অর্থাৎ দর্পণটা এরকম একটা গোলক ছিল, সেই গোলকের একটা অংশ কাইটা নিয়ে আমরা দর্পণ তৈরি করছি। তো এই দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই হবে আমাদের বক্রতার কেন্দ্র। দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই হচ্ছে বক্রতার কেন্দ্র। এরপর আমরা দর্পণের মেরু জানলাম, বক্রতার কেন্দ্র জানছি। আমি যদি কি প্রশ্ন করি, নাজমুল, বক্রতার কেন্দ্র বলতে কি বোঝো? কি উত্তর দিবে তুমি? কেন্দ্রকে হ্যাঁ দর্পণের মানে বক্রতার কেন্দ্র বলা হয় আর কি। গুড। তো যেহেতু আমরা বক্রতার কেন্দ্র জানলাম, আমরা বক্রতার কেন্দ্রের মতো করে বক্রতার ব্যাসার্ধটাও বলতে পারি। বক্রতার কেন্দ্র যেরকম, বক্রতার ব্যাসার্ধ একই রকম। অর্থাৎ দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা পড়ছিলাম দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই হচ্ছে বক্রতার কেন্দ্র। অনুরূপভাবে দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধই বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই দিক থেকে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ যদি নেই, এই পর্যন্ত কি হবে? বক্রতার ব্যাসার্ধ। এরপরে যদি আমরা প্রধান ফোকাসটা একটু পরে আসি, আগে আমাদের প্রধান অক্ষটা জানতে হবে। তো এখানে কিন্তু আমি এলোমেলোভাবে লিখছি যে কোনটা আগে পড়তে হবে কোনটা তা না, কিন্তু পড়ার ক্ষেত্রে আমরা এগুলো আগে জানবো। কারণ প্রধান অক্ষ না চিনি আমরা কখনো প্রধান ফোকাস তাও পাবো, কিন্তু আগে আমাদের প্রধান অক্ষটা জানতে হবে। প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ জানতে হবে। প্রধান অক্ষটা কি একটু ভালো করে খেয়াল করবা। এখানে যে বক্রতার কেন্দ্র আর এটা কি দর্পণের মেরু, বক্রতার কেন্দ্র এবং দর্পণের মেরু দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ।
বক্রতার কেন্দ্র, এটা আসলে চিত্রটা আমার ভালো হচ্ছে না, তোমরা যখন এটা ড্র করবা তখন তো অবশ্যই স্কেল কম্পাস ব্যবহার করবা। তো বক্রতার কেন্দ্রটা আটকাও তো। তো আমরা প্রধান অক্ষ জানলাম যে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু দিয়ে অতিক্রমকারী, এটা হচ্ছে আমাদের বক্রতার প্রধান অক্ষ। প্রধান অক্ষ। আর এটা আমরা জানছি দর্পণের মেরু। দর্পণের মেরু কি জানছি? দর্পণের মধ্যবিন্দু, অথবা আমরা এটা বলতে পারি যে প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দু, সেটাই কিন্তু দর্পণের মেরু। আর এখানে সি, এটা আমরা কি জানতেছি? এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে সি থেকে, মানে বক্রতার কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হবে আমাদের কি? ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। এটা হবে আমাদের বক্রতার ব্যাসার্ধ। তো আমরা বক্রতার ব্যাসার্ধ পেলাম। এরপর আমাদের জানতে হবে প্রধান অক্ষ জেনেছি, এখানে আমাদের গৌণ অক্ষ জানতে হবে, তাই না? গৌণ অক্ষটা কি? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে মেরুবিন্দু ব্যতীত, এটা আমরা এইভাবে বলতে পারি যে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু ব্যতীত দর্পণের যে কোনো বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখা, এই অক্ষটাকে আমরা বলতে পারি গৌণ অক্ষ। তো আমাদের আর দুইটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রধান ফোকাস, আর একটা হচ্ছে ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। তো প্রধান ফোকাসটা হচ্ছে যে কোনো সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে দর্পণে আপতিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়, প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়। আমি আবারও বলতেছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা দর্পণ। তো এটা দর্পণের মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো আমরা কি বলতেছি যে ফোকাস দূরত্ব, প্রধান ফোকাসটা মূলত কি? এটা বলা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায় সেটা বলতে পারি, অথবা যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয় সেটাকে আমরা বলতে পারি প্রধান ফোকাস। এই যে এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, আর যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে সেই বিন্দুটাই আমাদের কি হবে? প্রধান ফোকাস। আর ফোকাস দূরত্ব হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হলো, এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নামই হচ্ছে প্রধান ফোকাস। এবং প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে প্রধান ফোকাস। এটা হচ্ছে প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর যে দূরত্ব, সেটাই হচ্ছে কি? এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর এটাকে কি দ্বারা প্রকাশ করে? ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে। তো আমাদের দর্পণ সংক্রান্ত এই রাশিগুলোই একটু জানতে হবে।